আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের লেখা একটি অসাধারণ ছোট গল্প প্রতিপালন। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিকে হাইপ করে রাখবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প প্রতিপালন। কি আশ্চর্য, তোমার ওই মিডিল ক্লাস মানসিকতা এখনো গেল না। স্বপ্না নিজের নির্লোম পায় ক্রিম বোলাতে বোলাতে ঝাঁঝিয়ে উঠল। নবকুমার ভিসিআর বন্ধ করে বলল, তুমি বুঝতে পারছো না, সিম্পলি উই কান্ট অ্যাফোর্ড ইট রাইট নাও। তাছাড়া অ্যাম্বাসাডারটা তো কোনো ট্রাভেল দিচ্ছে না। তোমাদের শ্যামবাজারের বাড়িতে তো জায়গা ছিল, তাহলে সানি পার্কে উঠে এলে কেন? তোমার কোনো পূর্বপুরুষ কালার টিভি, ভিসিআর, ফ্রিজ, কার্পেট ব্যবহার করেছেন? নবু, আজকের যুগে যে মিনিমাম নিড না মেটালে নয়, তার বাইরে তো আমরা যাচ্ছি না। স্বপ্না উঠে দাঁড়ালো। ধবধবে সাদা নাইটির প্রান্ত হাঁটুর সামান্য নিচে সংকুচিত হওয়ায় পায়ের গোছে হাঁসের ডিমের আদল আসছিল। সেদিকে তাকিয়ে নবকুমার তারিফ করল। তার বউটি যাকে বলে সত্যিকারের সুন্দরী। অবশ্য তাদের পরিবারের মেয়েরা দেখতে খারাপ নয়, কিন্তু বাঙালি মেয়েরা এত শরীর ঢেকে ঢুকে রাখতে ভালোবাসে যে তাদের সৌন্দর্যটাই মাঠে মারা যায়। স্বপ্নার শরীরে হাঁটলেই ছন্দ আসে। কে বলবে 33-এ পড়ল? 63-র আগে টস খাবার কোনো চান্স নেবে না ও। ঘর থেকে বেরিয়ে যাচ্ছে বলে নবকুমার তড়িঘড়ি বলল, ডার্লিং, ইউ নো, প্রায় 4000 বেরিয়ে যাচ্ছে প্রতি মাসে ধার শোধ করতে। এই ফ্ল্যাটের টাকাটা শোধ করবার পর মারুতিটা কিনলে হতো না? তুমি একটু ড্যাশি হতো নেবো। ওই বুড়ি অ্যাম্বাসাডারটা নিয়ে ক্লাবে যেতে আমি লজ্জায় মরে যাই। মিসেস মিত্তির ঠাট্টা করছিলেন সবার সামনে। আর এটাকে বিক্রি করলে তো 1050 লাগবে। ওয়েল, তুমি যদি না পারো। না তা বলছি না, কিন্তু নবু, ধরো আমি যদি চাকরি না করতাম, ধরো আমার গোটা 3 বাচ্চা থাকতো, তাহলে তুমি কি করতে? ওই শ্যামবাজারের মারোয়ারি বাড়ির এক ঘরের অন্ধকূপে বাকি জীবন কাটাতে বলতে তো? স্বপ্না এগিয়ে এলো নবকুমারের কাছে। একটা আঙুল নবকুমারের চিবুকে রেখে বলল, আমরা একটু আরাম করে বাঁচতে চাই না? একটা থার্ড ইনকামের ধান্দা লাগাও না। তোমার কলিগ গুপ্তাকে দেখেও শিখলে না? গুপ্তা তো লেফট অ্যান্ড রাইট ঘুষ নেয়। এটাও একটা মিডিল ক্লাস সেন্টিমেন্ট। যাকে যা, এখন তৈরি হয়ে নাও, 8 ঘন্টার মধ্যেই বের হব। তুমি কি এজেন্সির সঙ্গে কথা বলেছ? তাহলে বলে ফেলো। স্বপ্না চলে গেল ঘর ছেড়ে। সেই যাওয়া মন ভরে দেখল নবকুমার। তার 8 বছরের বিবাহিতা স্ত্রী, অথচ প্রতিদিন নতুন দেখছে বলে মনে হয়। এজেন্সিতে ফোন করলো নবকুমার। হ্যালো, মেডিকেল চেক আপ হয়েছে মাসে? মিস্টার সেন বললেন, কোনো প্রবলেম নেই স্যার। ডক্টর খাজনবিশ 4 সপ্তাহ অন্তর অন্তর দেখছেন। একটু আন্ডারওয়েট, তবে এখনো তো সময় রয়েছে। নবকুমার বলল,
বড্ড অভাবী পরিবার থেকে সিলেক্ট করেছেন আপনি। গত রবিবার যখন গিয়েছিলাম তখন রোগা লিকলিকে বাচ্চাগুলোকে দেখে স্বপ্নার শরীর খারাপ হয়ে গিয়েছিল। শরীরের জন্য একদিন অফিসে অ্যাবসেন্ট হওয়াও এখন অ্যাফোর্ড করা যাচ্ছে না। মিস্টার সেন দুঃখিত গলায় বললেন, হ্যাঁ খুব দুঃখিত স্যার, তবে এখনো তো সব শ্রেণীর মানুষ যথেষ্ট আধুনিক হয়নি। তবে বছর 10 মধ্যে আমরা আরও একটু সচ্ছল পরিবার পাবো বলে আশা করছি। মাই গড! নবকুমার চমকে উঠল। তখন আমার কোনো প্রয়োজন থাকবে না তো? আচ্ছা, ডাক্তার খাসনবিশের সঙ্গে আমাদের কি দেখা করবার কোনো প্রয়োজন আছে? না না স্যার, ওসব আমাদের উপরে ছেড়ে দিন। আপনাদেরটা এটা আমাদের 138টা কেস, প্রত্যেকটি সাকসেসফুল। হ্যাঁ, থ্যাংক ইউ। রিসিভার নামিয়ে রেখে রুমালে মুখ মুছতে গিয়ে চমকে উঠল নবকুমার। উপাসে দরজা থেকে রেড জিন্স আর হলুদ শার্ট পরে বেরিয়ে এলো স্বপ্না। দু লাফে দূরত্ব ঘুচিয়ে হাত বাড়ালো নবকুমার। ওফ, ভেনাস কোথায় লাগে! স্বপ্নার ভুরু বেঁকে গেল আরো। যত সেকেলে উপমা। নো, তুমি আমাকে এখন ফ্রেশনেসটা মেজাজে রাখতে চাই। বুড়িয়া মাসারাটাকে গলির মুখে রেখে নবকুমার আবার বলল, ডার্লিং, তুমি এবার না হয় গাড়িতেই অপেক্ষা করো, আমি ওকে ডেকে আনছি বরং। ভারী ব্যাগটা নবকুমারের হাতে ধরিয়ে দিয়ে স্বপ্না হাঁটতে লাগলো, কথার জবাব না দিয়ে। বাধ্য হয়ে সমতা রাখতে পা চালাতে হয়। প্রায় বস্তি টাইপের এই গলির মানুষগুলো প্রতিবারের মতো এইবারও স্বপ্নাকে যেন গিলে খাচ্ছে। এই নিয়ে 3 বার হলো এখানে। এই মানুষগুলো কি আন্দাজ করছে তা তারাই জানে। মিস্টার সেন যখন প্রথমবার এখানে নিয়ে এসেছিলেন তখন বলেছিলেন, 5 পাবলিকে নিয়ে কখনো চিন্তা করবেন না। 4 উদম আধা উদম শিশু বারান্দায় শুয়ে বসেছিল। ওদের দেখা মাত্রই চিৎকার করে প্রায় নাচতে লাগলো, এসেছে এসেছে এসেছে। নবকুমার স্বপ্নার দিকে তাকালো। স্বপ্নার নাকে ততক্ষণে রুমাল উঠে গেছে। বড় বাচ্চাটা ততক্ষণে নবকুমারের ব্যাগ আঁকড়ে ধরতে চাইছে। কি এনেছো গো? দাও না গো, দাও, বড্ড খিদে লেগেছে। নবকুমার ব্যাগটাকে সরিয়ে নিয়ে বলল, তোদের মা কোথায়? ডাকটাকে। সেই সময় ভেতরের দরজায় নারী এসে দাঁড়ালো। ওদের দেখল, তারপর নিচু স্বরে ডাকলো, শুন। আশেপাশের কৌতূহলী দৃষ্টি এড়াতে ওরা ভিতরে গেল। গুপচি ঘর। গত মাসে একটা টেলিফোনের ব্যবস্থা এজেন্সিকে বলে করিয়ে দেওয়ায় তবু স্বস্তি। একটা ছোট্ট বেঞ্চি সামনে এগিয়ে দিতে ওরা দুটিতে পাশাপাশি বসল। স্বপ্না লক্ষ্য করল, নারীর কণ্ঠার হাড় বড্ড বেশি প্রকট। নবকুমারের চোখে পড়ল, নারীর মধ্যভাগ স্ফীততর। স্বপ্না জিজ্ঞাসা করল, ঠিকমতো খাওয়া দাওয়া করছো না বাচ্চাদের খাওয়াচ্ছ? নারী উত্তর দিল না, মাথা নিচু করল। স্বপ্না ঝাঁঝিয়ে উঠল, এরকম করলে তো চলবে না। তোমার জন্য আমাদের রাতের ঘুম চলে যাচ্ছে। ডাক্তার বলেছেন তোমার শরীরে রক্ত নেই। রক্ত হওয়ার জন্যে এত সব কিনে দিচ্ছি, প্রতি মাসে 500 করে মাইনে দিচ্ছি, আর তোমার কি কোনো কর্তব্য নেই? নারী বলল, মাঝে মাঝে খাই, আসলে ওনার সামনে থাকলে। স্বপ্না ঠোঁট বেঁকালো। তারপর নবকুমারকে বলল, দেখেছ কি চেহারা হয়েছে? চোখের তলায় কালি, হাতগুলো সরু সরু। এজেন্সিকে বলো না ওকে এখান থেকে কোথাও নিয়ে যেতে, অন্তত এই কয় মাস। এই সময় একটা শুঁটকো লোক বিড়ি টানতে টানতে দরজায় এসে দাঁড়াতে নারী তার ঘুমটা আরো বাড়িয়ে দিল। লোকটা হাত জোর করে বলল, ওহো, নমস্কার নমস্কার। কি দিন দিন, আমাকে ওগুলো দিন। নবকুমারের হাত থেকে ব্যাগটা সরিয়ে নিল সে।
নবকুমার জিজ্ঞাসা করল, এজেন্সি আপনাদের ঠিকমতো টাকা দিচ্ছে তো? তা দিচ্ছে, কিন্তু তাতে তো চলে না, রেট বড্ড কম। ওই যে আমার 4 মেয়ে দেখছেন, ভালো করে খাবার দিতে পারি না ওদের মুখে। তবে আমি তো দেখছি আমার 4 মেয়ে হওয়ার সময় ওর চেহারা এত খোলটাই হয়নি। নবকুমার স্বপ্নার দিকে তাকালো কথাটা শুনে। স্বপ্না সেটা উপেক্ষা করে বলল, এই শোনো, পেট ভরে খাবে, কিন্তু রাত্রে দুপুরে ঘুমাবে। এখন কিছুদিন ঘরের কাজকর্ম করতে পারো, কিন্তু পরের মাসে মেডিকেল চেক আপে ইমপ্রুভমেন্ট দেখতে চাই। আর এই ব্যাগে কমপ্ল্যান আপেল আঙুর আছে, কাউকে না দিয়ে নিজে খাবে, বুঝলে? নারী ঘাড় নেড়ে হ্যাঁ বলতেই ওরা বাইরে বেরিয়ে এলো। স্বপ্না নিচু গলায় নবকুমারকে কিছু বলতে সে নারীর স্বামীকে একপাশে ডাকল। দেখুন মশাই, কিছু হলে তো আমরা এজেন্সিকে ধরব, কিন্তু 50টা টাকা আলাদা রাখুন। আপনি একটু যত্ন করবেন, ওজন আর রক্ত বাড়াতেই হবে ওর। শুটকো লোকটি হাত কচলালো। আপনারা অনর্থক চিন্তা করছেন, 4 টাইমস এক্সপিরিয়েন্সড, কোনো অসুবিধে হবে না, দেখবেন। নবকুমার বলল, আর একটা কথা, উনি নার্সিংহোম থেকে না ফেরা পর্যন্ত ওকে কোনোভাবে বিরক্ত করবেন না, বুঝতে পারছেন? আমি বিরক্ত তো করি না। হ্যাঁ গো। দাঁড়ান, চেঁচাচ্ছেন কেন? বিরক্ত মানে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলছি। কিন্তু সেসব তো চুক্তির মধ্যে ছিল না। লোকটি মাথা নাড়তে লাগলো। ছিল না? না, সেনবাবুকে জিজ্ঞাসা করবেন। কিন্তু আমার স্ত্রীর ইচ্ছা পূর্ণ করব আপনার স্ত্রীর ইচ্ছা, আরো 50 বেশি পড়বে মাসে। ঠিক আছে। গাড়িতে ওঠার পর নাক থেকে রুমাল সরালো স্বপ্না। এই এজেন্সিটা খুব বাজে, তোমার পছন্দের উপর ভরসা করেই অন্যায় হয়েছিল আমার। নবকুমার গাড়ি চালাতে ঢোক গিলল। কিন্তু ওদের তো খুব নাম, চাই নাম। হাবাতে আর জিরে আধ বুড়িটাকে জোগাড় করেছে। গত মাসে যা দেখেছি তার চেয়েও শরীরটা ভেঙেছে। এভাবে চললে তো নার্সিংহোমে যাওয়ার আগে তখন আমি কি করব? কাকে নিয়ে থাকবো? প্রায় ডুকুরে উঠল স্বপ্না। মা হাতটা ধীরে ধীরে স্বপ্নার কাঁধে রাখল নবকুমার। স্পিড কমিয়ে নবকুমার বলল, ও ডার্লিং, নার্ভাস হও না ডার্লিং। শুনেছি আমার ঠাকুমা আর জিরজিরে অবস্থায় 10 বার সক্ষম হয়েছিলেন। এক ঝটকায় সরে গেল স্বপ্না। হ্যাঁ, ওই পেডিগ্রি বলেই তো তোমার এই অবস্থা। মারুতি এসে গেল। সানি পার্কের গ্যারেজ থেকে বুড়ি অ্যাম্বাসাডারটাকে 40,000-এ বিদায় করবার পরেও মাসে আরো 1,500 করে আয় কমে গেল নবকুমারের। এখন সকালে চা এবং ব্রেকফাস্ট ছাড়া কিচেনের কোনো ব্যবহার হয় না। দুপুরের লাঞ্চ যে যার অফিসে, রাত্রে ক্লাবে সই করে ডিনার। সামনে অবশ্য নার্সিংহোমের বিরাট খরচ আসছে। স্বপ্নার বাসনা নার্সিংহোমটা যেন খানদানি হয়। ডাক্তারের সঙ্গে সে ব্যবস্থা করে ফেলেছে সে। এজেন্সিকে যে টাকা দিতে হচ্ছে নার্সিংহোমে তার চেয়ে কম নিচ্ছে না। পরের মাসে স্বপ্না যায়নি, একাই ঘুরে এসে রিপোর্ট দিয়েছিল নবকুমার। নারীকে এবার একটু স্বাস্থ্যবতী মনে হয়েছিল তার। নিতম্ব এবং বুকের ভার যেন বেড়েছে। কথাটা শোনার পর স্বপ্না বলেছে, না, তোমার আর যাওয়ার দরকার নেই, মিস্টার সেনি যা করবার করবেন। যেহেতু স্বপ্না এখন অত্যন্ত উদ্বিগ্ন, রাতে ভালো করে ঘুম হচ্ছে না, তাই ও নিয়ে আর কোনো প্রশ্ন করেনি নবকুমার। আজ রাত্রে সমস্ত হৃদয় জুড়ে কল্লোল।
কি করবে বুঝতে পারছে না সে। নতুন ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে ঘন ঘন সিগারেট খাচ্ছিল নবকুমার। আগামীকাল সকালে অপারেশন। ডাক্তার কোনো রিস্ক নিতে চাইছেন না। নারীকে পরিচ্ছন্ন করে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে গতকাল, কিন্তু প্রসব বেদনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। স্বপ্নাও চেয়েছিল সিজার হোক। ভূমিষ্ঠ হওয়ার সময় শিশু যে কষ্ট পায় তা ওই নারীর কারণে হোক সে চাইছে না। কিন্তু নারীর শরীর রক্তাল্পতা, রক্তচাপ প্রতিকূল বলে দ্বিধাগ্রস্ত ছিলেন ডাক্তার। এজেন্সির মিস্টার সেন অবশ্য মনে করিয়ে দিয়েছেন স্বাভাবিক প্রসবের সময় প্রসূতির ক্ষতি হলে কোনো দায়িত্ব নেই, কিন্তু সিজারের কারণে যদি কিছু হয় তাহলে সম্পূর্ণ ক্ষতিপূরণ করতে হবে। স্বপ্না বলেছিল, নিজে হলে তো আমি সিজার চাইতাম, ওর বেলাতেও তাই হোক। অতএব ডাক্তার ঝুঁকি নিচ্ছেন। নবকুমার মাটির অনেক উপরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। আকাশ তারায় তারায় জমজমান। কে যেন বলেছিল পূর্বপুরুষরা উত্তরাধিকারী জন্মের আগে তারার মতো যেয়ে থাকেন। নবকুমার আকাশের দিকে তাকিয়ে হাসল। আগামীকাল আমরা বাবা মা হচ্ছি। আর সেই সময় ভিতর থেকে স্বপ্নার গলা ভেসে এলো, নবু নবু। স্বপ্নার হাতে টেলিফোন, তার পরনে দুধরঙা স্বচ্ছ নাইটি। শরীরে সামান্য মেয়েদেরও জায়গা হয়নি। খাপখোলা তলোয়ারের মতো ঝকঝকে, আকর্ষণীয়। স্ত্রীর পাশে এসে দাঁড়াতেই টেলিফোনে হাত চাপা পড়ল। হরিবল, আমার পক্ষে বোঝানো অসম্ভব, তুমি বোঝাও নবু। কে? তোমার মা। আমাদের বাচ্চা হবে খবরটা দেওয়া দরকার। আফটার অল উনি ঠাকুমা। রিসিভারটা রেখে পাশের কটে গড়িয়ে পড়ল স্বপ্না। লোভ সামলাতে পারল না নবকুমার। একটা হাত আলতো করে স্বপ্নার কোমরের চৌহতিতে ঘুরিয়ে নিয়ে পেটের উপরে রাখল। হ্যাঁ, টুকু করতে দিতে ওর আপত্তি হয় না। কি বলছো? হ্যালো, মা বলছো? রিসিভার তুলে প্রশ্ন করল নবকুমার। হ্যাঁ, ঠিকই শুনেছ মা। ডাক্তার প্রেডিক্ট করেছে নাতি হবে তোমার। না না, তোমার বৌমা ক্যারি করছে না। দেখো, ক্যারি করাটা বড় কথা নয়। আমার আর তোমার বৌমার রক্ত নিয়েই তো আসছেও, এটাই তো বড় কথা। তুমি আশীর্বাদ করছো তো? নবকুমার উত্তরটা শোনবার জন্য অপেক্ষা করল। মা, না না মা, এটা পছন্দ অপছন্দের প্রশ্ন নয়। তোমার বৌমার পক্ষে ক্যারি করা ফিজিক্যালি এবং ইকোনমিক্যালি অসম্ভব। বাস্তবকে অস্বীকার করে কি লাভ বলো? বাচ্চা ক্যারি করলে ও শরীরে কমপ্লিকেশন বেড়ে যাবে। সি উইল লুজ হার ফিগার। আর অন্তত মাস ছয়েক তো ওকে বাড়িতে বসে থাকতে হবে, সেটাও অসম্ভব। হ্যাঁ, মারুতি কিনেছি আমরা। হ্যালো, কি বললে? না না, ডাক্তার এবং এজেন্সি প্রতি মুহূর্তে নজর রাখছে। আরে, আমার স্পার্ম আর ওর ওভাম থেকেই শিশু আসছে। এই ব্যাপারে ক্যারিয়ারের কোনো ভূমিকা নেই মা। জাস্ট ওর ওভারিতে প্লেস করে দেওয়া হয়েছে। আফটার অল উই আর পেইং ফর ইট। মা মা মা। যা চলে। লাইনটা কেটে গেল। নবকুমার স্বপ্নার দিকে তাকালো। স্বপ্না চোখ বন্ধ করে বলল, দিজ ওল্ড পিপল আর রিয়েলি ক্রেজি। আধুনিক ব্যাপারগুলো কবে ওদের মাথায় ঢুকবে কে জানে। দারুণ সেজেছে আজ স্বপ্না। নার্সিংহোম থেকে সোজা অফিসে চলে যাবে। নবকুমারের মনে পড়ল ছেলেবেলায় মা বিয়ে বাড়িতে যাওয়ার সময়ও এত সুন্দর সাজতে পারতেন না। ডাক্তার খাসনবিশ ওদের দেখা মাত্র অগ্রিম অভিনন্দন জানালেন। যা ভয় পেয়েছিলাম তা নয়, অপারেশন আটকাবে না। মিনিট 40 অপেক্ষা করুন। স্বপ্না বলল, একটু তাড়াতাড়ি হলে ভালো হয়। 11:30টায় আমার একটা কনফারেন্স আছে। এজেন্সির মালিক মিস্টার সেন এসে গেলেন। খুব চিন্তা করছিলেন?
আরে, আমার পছন্দ কিন্তু খারাপ নয়। 4 বাচ্চার মা, এসব ধকল কিছুই নয়। ওরা নারীর সঙ্গে দেখা করতে গেল। একদিন নার্সিংহোমের তোয়াজ খেয়েই যেন চেহারা পাল্টে গেছে। পেট এখন পরিপূর্ণ। মিনমিনিয়ে বলল, আমার তো এমনিতেই হয়। কর্পোরেশনের হাসপাতালে পেট কাটবে কেন? স্বপ্না বলল, কোনো অসুবিধা হবে না তোমার। একদম ফিট হলে তবেই বাড়ি যাবে। নারী চোখ বন্ধ করল। এবার বড় জ্বালাচ্ছে গো। স্বপ্না চমকে জিজ্ঞাসা করল, জ্বালাচ্ছে? জ্বালাচ্ছে মানে? কে জ্বালাচ্ছে? নারী পেটে হাত রাখল। এইটে, কাল সারা রাত লাথি মেরেছে। স্বপ্না হাসল। তা তো মারবেই। ফরেন ল্যান্ডে কে বেশি দিন থাকতে চায় বলো? আচ্ছা, তুমি সকালে দুধ টুধ খেয়েছো তো? ডাক্তার খাসনবিশ বললেন, ওসব চিন্তা করবেন না, ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। স্বপ্নার বুক ঢিপ ঢিপ। নবকুমারের হাতুড়ি পড়ছিল। অপারেশন চলছে। নবকুমারকে মিস্টার সেন বললেন, ওর স্বামী এসেছে, বাইরে থাকতে বলেছি। ও। নবকুমার কি বলবে ভেবে পেল না। আজই বাকি পেমেন্ট করে আপনাকে বিল পাঠিয়ে দেব। এই সময় ডাক্তার বেরিয়ে এলেন। কনগ্রাচুলেশন, আপনাদের পুত্র হয়েছে। স্বপ্না সব ভুলে নবকুমারকে জড়িয়ে ধরল। নবকুমারের মনে হলো এত আরাম সে কখনো পায়নি। স্বপ্না ছিটকে গেল ডাক্তারের কাছে। আমার ছেলেকে দেখব ডাক্তারবাবু, আমার ছেলেকে দেখব। ডাক্তার বললেন, দাঁড়ান দাঁড়ান, ওয়াশ করানো হচ্ছে। 8 পাউন্ড ওজন, রিয়েল হেলদি। নারীর চেতনা খুব দ্রুত ফিরে এলো। সে মুখ ফিরিয়ে নার্সকে দেখতে পেয়েই ডাকল, আচ্ছা, আমার কি হয়েছে? নার্স গম্ভীর গলায় জবাব দিল, ছেলে। নারীর মুখে স্বর্গীয় আনন্দ ফুটে উঠল। তার শরীর মন্থন করে একটি শব্দ বেরিয়ে এলো, আহ। নার্স চমকে মুখ ফেরালো। কি হলো? নারী বলল, পরপর 4টে মেয়ে হওয়ায় সবাই আমাকে খুব বদনাম দিচ্ছিল। এবারে তো ছেলে হলো। হলো তো। আচ্ছা, আমার ছেলেকে নিয়ে আসুন, একটু দেখব। নার্স জনমনা করল। তারপর পাশের ঘর থেকে শিশুটিকে তুলে এনে নারীর সামনে ধরল। অপলকে নারী তাকে দেখল। তার মুখে ঈশ্বর তখন নিজের শ্রেষ্ঠ সুখের ছবি আঁকবার চেষ্টা করছিলেন। নার্স বলল, দেখা হলো? নারী আলতো আঙুলে কোনো মতে শিশুকে স্পর্শ করল। বলল, নাকটা নাকটা আমার মতো হয়েছে। ডাক্তার খাসনবিশ বললেন, এভরিথিং অল রাইট। তবে আমি শিশুকে আরও 2 দিন নার্সিংহোমে রাখতে চাই। একটু আগে নবকুমার এবং স্বপ্না সন্তান দর্শন করে এসেছে। দুজনেই আবেগে টকবক করছে এখন। ডাক্তারের কথাটা শুনে স্বপ্না আটকে উঠল। মা, কেন? নো ডক্টর, আই এম ডাইং ফর হিম। এখন নিয়ে যাই। 2 দিন ধৈর্য ধরুন, ততদিনে পৃথিবীর সঙ্গে অভ্যস্ত হয়ে যাক। কেমন দেখলেন? একদম একদম স্বপ্নার মুখ বসানো। নবকুমার জবাব দিল, মাতৃমুখী পুত্র সন্তান সুখী হয়। ডাক্তার জবাব দিলেন, নাকটা কিন্তু ওর মতো, ওদের বংশের যা ধারা। স্বপ্না বলে উঠল, আচ্ছা, রংটা কেমন হবে ডাক্তারবাবু? আমার কিন্তু খুব ভয় করছে। ভয় করছে কেন? মানলাম আমার আর নবুর ক্রিয়েশন, কিন্তু কিন্তু এনভায়রনমেন্টেরও তো একটা প্রভাব আছে। 10 মাস ওই রোগা অশিক্ষিত মেয়েটা শরীরে থেকে ও আবার কোনো ব্যাড হ্যাবিট আর্ন করবে না তো? স্বপ্না শিউরে উঠল। ডাক্তার হাসলেন, শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে একমাত্র মা বাবার রক্তের কাছে ঋণগ্রস্ত থাকে। ওই 10 মাস তার স্মৃতি তো চিরদিনের মতোই অন্ধকারে।
যেমন ধরুন না, নার্সারিতে গেলে দেখতে পাবেন বীজ থেকে চারা গাছ তৈরি করতে একটা টেম্পোরারি বেডের প্রয়োজন হয়। এইটা তো সেই রকমই। 2 দিন পরে এসে আপনাদের সন্তান আপনারা নিয়ে যাবেন। আপনারা যেভাবে মানুষ করতে চান তাই হবে। নার্সিংহোম থেকে বেরিয়ে আসবার মুখে ওরা দাঁড়িয়ে গেল। সেই শোঁটকো লোকটা বিড়ি টানছে, ওদের দাঁড়াতে দেখে এগিয়ে এলো। সেন সাহেব ভুলে গেলেন, ভালোই আছে। আপনাদের সঙ্গে কথা হয়েছে? স্বপ্না বেমালুম জবাব দিল, না, ডাক্তার নিষেধ করলো, ঘুমাচ্ছে। ও, ছেলে হয়েছে শুনলাম। লোকটি হাসল। হ্যাঁ, নবকুমার বলল, আমরা সব টাকা পয়সা মিটিয়ে দিচ্ছি, তুমি ওকে সুস্থ হলে নিয়ে যেও। আচ্ছা বেশ, চলি ভাই। তা তো যাবেন, কিন্তু এদিকে যে একটা মুশকিল হয়ে গেল। কি মুশকিল? পেট কাটতে বললেন কেন? একবার পেট কাটলে 2 বছরের মধ্যে পেটে বাচ্চা নেওয়া যায় না। শুনেছি সামনের বছর থেকে রেট ডাবল হয়ে যাবে। তা 1 বছর কি বেকার থাকবো? এই ক্ষতিপূরণটা আপনারা করে দেবেন কিন্তু। লোকটা হাত কচলাতে লাগলো। নবকুমার স্বপ্নার দিকে তাকালো। স্বপ্না বলল, তুমি আবার ওকে ক্যারি করাবে? সেই জন্যেই তো আমরা আছি। বেশ, আমি মিস্টার সেনের সঙ্গে কথা বলবো। ওরা দ্রুত মারুতিতে উঠে বসল। লিফটম্যান একটা কিশোরীকে দিয়েছে। সেই শিশুকে দেখাশোনা করত ওরা বাড়িতে থাকলে। অফিসে বের হওয়ার সময় মিসেস পালিতের কেসে ওকে দিয়ে যাবে, ফিরবার সময় নিয়ে আসবে। সমস্যা হলো মিসেস পালিত 2 মাসের নিচের বাচ্চাদের রাখেন না। কিন্তু এই 2 মাস কি করা যায়? 12 বছরের দক্ষিণ 24 পরগনার কিশোরীকে স্বপ্না বারংবার জিজ্ঞাসা করেছে সে 2 মাস ম্যানেজ করতে পারবে কিনা। কিশোরী মাথা নেড়েছে। গ্রামের বাড়িতে সে কত শিশুকে ঘুম পাড়িয়েছে। স্বপ্ন অবশ্য তাতে ভোলবার পাত্রী নয়। সে ডক্টর খাসনবিশের কাছ থেকে শিশুর পরিচর্যার পদ্ধতি বিস্তারিত লিখে এনেছে। শনিবার রবিবার তার ছুটি থাকে, অতএব শনিবার সকালে শিশুটিকে নিয়ে আসা হলো। বাড়িতে যেন উৎসব। নতুন ফ্ল্যাটে শিশুর কান্না, স্বপ্নার ব্যস্ততা। নবকুমারের খুব ভালো লাগছিল। স্বপ্না সমস্ত শরীর একটা সাদা অ্যাপ্রনে জড়িয়ে পাতলা করে বেবি ফুড গুলে শিশুর মুখে বোতলটা ধরে বলল, সোনামণি সোনামণি, খেয়ে নাও। শিশু 2 বার ঠোঁট ফোলালো, জিভ ছোঁয়ালো, কিন্তু ঘুমিয়ে পড়ল। স্বপ্না খুব নিরাশ হলো। নবকুমার বলল, ডার্লিং, ঠিক তোমার স্বভাব পেয়েছে। তুমি যেমন খাবারের নামেই আটকে ওঠো। স্বপ্না বলল, ডোন্ট বি সিলি, আমাকে ফিগার রাখতে হয়, কিন্তু একে তো খাওয়াতেই হবে। একটু পরে চেষ্টা করব। কি মিষ্টি দেখতে না গো। খুলে নিও না, তোমার শাড়ি নষ্ট করবে। করুক। স্বপ্না আরো ঝুঁকে পড়ল। 3টে নাগাদ ডাক্তার ছুটে এলেন। স্বপ্না উদ্ভ্রান্ত। নবকুমার কি করবে ভেবে পাচ্ছে না। শিশুটিকে দেখে ডাক্তার বললেন, একটু ভুল হয়ে গিয়েছে। দুজনেই একসঙ্গে জানতে চাইল, কি কি ডাক্তারবাবু? নার্সকে বলে দিইনি যে ওকে যেন মায়ের দুধ না খাওয়ায়। এই কদিনে সেই অভ্যেসটা হয়ে যাওয়ায় ও আর বেবি ফুড খেতে চাইছে না। স্বপ্না এবং নবকুমার পরস্পরের দিকে তাকালো। এই সময় বাচ্চাটা কোকিয়ে কেঁদে উঠতে কিশোরী বোতলটা মুখে ধরাতে সে প্রতিবাদ করল। এখন আর ওর কান্না থামছে না। স্বপ্না পাগলের মতো ডাক্তারকে একটা রাস্তা বের করতে বলল। এত কষ্টের সন্তান যদি না খেয়ে মরে যায় তাহলে? ডাক্তার খাসনবিশ বললেন, হ্যাঁ, ব্রেস্ট মিল্ক আর বেবি ফুড একসঙ্গে অভ্যেস করাতে হবে। প্রথমটাকে বন্ধ করলে তখন দ্বিতীয়টাকে খেতে আপত্তি করবে না। দেখি কি করা যায়। আপনি বরং একবার এজেন্সিকে ফোন করুন। নবকুমার মিস্টার সেনকে ধরল। হ্যালো,
একটি মেয়েকে দিন যে আমাদের বাচ্চাকে খাওয়াতে পারে, মানে বুকের দুধের দরকার। মিস্টার সেন টেলিফোনে বললেন, হ্যাঁ, দিনে 20 টাকা দিতে হবে। তাই সই। স্বপ্না বলল, বলে দাও যেন একটু ভদ্র সভ্য হয়। এ তো রেওয়াজ, এ তো চিরকাল, এই রেওয়াজ তো চিরকাল দেশে আছে। দরজা খুলে শুঁটকো লোকটাকে দেখে চমকে উঠল নবকুমার। কি ব্যাপার? বুকের দুধ দরকার, সেন সাহেব বলেছেন। হ্যাঁ, কিন্তু হাঁটা চলা করছে, সেলাই কেটে দিয়েছে যখন, তখন ওকেই নিয়ে এলাম। নবকুমার দেখল নারী কিছু দূরে জড়সড় হয়ে দাঁড়িয়ে। নগত্যা সে ভেতরে আসতে বলল, এত বড় অপারেশনের পর হাঁটা চলা করছো? শুটকো বলল, গরিব মানুষদের সবই করতে হয় ম্যাডাম। শিশু মাতৃদুগ্ধের স্পর্শ পেতে আপ্লুত হল। স্বপ্না ঝাঁঝিয়ে উঠল, এই নবু, অন্য ঘরে যাও। নবকুমার দ্রুত পাশের ঘরে চলে গেল। স্বপ্না তাকে অনুসরণ করল। শোনো, একে কিন্তু পাঠানো উচিত হয়নি। নিজের ছেলে বলে ক্লেম না করে বসে। কিন্তু ব্রেস্ট মিল্ক দরকার যে। নবকুমার বিড়বিড় করল, কনসিভ না করলে যে শরীরে মিল্ক তৈরি হয় না, না হলে তো তুমি। নবু, ধমকে উঠল স্বপ্না, বড্ড স্ল্যাং বলছো তুমি আজকাল। শিশু ঘুমিয়ে পড়লে শুটকো বলল, এইবারে তাহলে আমরা উঠি। আমার কখন আসবে? রাত্রে তো আসা সম্ভব নয়, তাহলে তো ওকে রেখে যেতে হয়। কিন্তু মাঝে মাঝেই দরকার হবে যে। তা হবে, তবে খাওয়া পড়া ছাড়া 24 ঘন্টা ডিউটি করলে 40 টাকা করে পড়বে। জানিয়ে দিয়ে শুটকো চলে গেল। নারীর থাকার ব্যবস্থা করে দিল স্বপ্না। শুধু খাওয়ানোর সময় ছাড়া নারী যেন বাচ্চার কাছে না আসে জানিয়ে দিল। মধ্যরাত্রে শিশু কেঁদে উঠতে নবকুমার লাফিয়ে বিছানা ছাড়ল। ওপাশের বিছানায় শোয়া স্বপ্না জিজ্ঞাসা করল, এই নবু, কোথায় যাচ্ছ? ও কাঁদছে যে। স্বপ্না এবং নবকুমার শিশুটির পাশে এসে দাঁড়ালো। দুটো মুষ্টিবদ্ধ হাত। শিশু কেঁদে চলেছে। নবকুমার বলল, নিশ্চয়ই খিদে পেয়েছে, তাই কাঁদছে। ওকে ডাকো না। স্বপ্না পাশের ঘরে ঢুকে দেখল নারী অঘরে ঘুমোচ্ছে। তাকে জাগিয়ে প্রস্তাবটি নিবেদন করতেই সে মুখ ফেরালো। ইস, ছিবড়ে করে দিল, ছিবড়ে করে দিল একেবারে। মানে? হকচকিয়ে গেল স্বপ্না। এর আগে 4 আমাকে ছিবড়ে করেছে। ওদের মুখে তো বুকের দুধ ছাড়া আর কিছু দেওয়ার ক্ষমতা ছিল না। এও আমাকে শেষ করবে। কিন্তু আমার তো দিনে 5 বার, কোটা তো পূর্ণ হয়ে গেছে। নারী পাশ পিঠে শুল। কিন্তু ও যে কাঁদছে, ও যে কাঁদছে। আঁতকে উঠল স্বপ্না। কাঁদুক, কাঁদুক। নারী আবার ঘুমিয়ে পড়ল।